সিলেট এমসি কলেজ ছাত্রাবাসে তরুণীকে দলবদ্ধ ধর্ষণ মামলার আসামি সবাই ছাত্রলীগের নেতাকর্মী। রায়ে সাইফুর রহমানের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। 3 জনকে দিয়েছেন যাবজ্জীবন আর খালাস পেয়েছেন 4 জন। রায়কে কেন্দ্র করে সকাল থেকে আদালত প্রাঙ্গণে ছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা। রায় ঘোষণার পর মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন রাষ্ট্র এবং আসামি পক্ষ। হোসেন আহমদ সুজাদের প্রতিবেদনে বিস্তারিত। মঙ্গলবার বেলা 11টার দিকে সিলেটের কেন্দ্রীয় কারাগার থেকে কড়া নিরাপত্তায় আদালতে নিয়ে আসা হয় এমসি কলেজে দলবদ্ধ মামলার 8 আসামিকে। এরপর দুপুর 2:30টার দিকে দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সরকার রায় ঘোষণা করেন। রায়ে প্রধান আসামি সাইফুর রহমানকে মৃত্যুদণ্ডের আদেশ দেন বিচারক। এছাড়া অর্জুন লস্কর, তারেকুল ইসলাম তারেক এবং শাহ মাহবুবুর রহমান রনিকে দেয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড। একই সাথে প্রত্যেককে 1.5 লাখ টাকা জরিমানা করেন আদালত। তবে অভিযোগ প্রমাণ না হওয়ায় রবিউল ইসলাম, আইনুল ইসলাম আনাম উর্ফে আইনুল, মাহফুজুর রহমান মাসুম এবং মিসবাহুল ইসলাম রাজনকে খালাস দেয় আদালত। মাননীয় আদালত যে রায়টা প্রদান করেছেন সেখানে যথাযথভাবে আইনের প্রতিফলনটা হয়নি। এখানে আরও আসামিরা খালাস পাওয়ার কথা ছিল। এদিকে 4 আসামির খালাস পাওয়ার আদেশে অসন্তুষ্ট রাষ্ট্রপক্ষ। তারা বলছেন রায়ের কপি হাতে এলে তা বিশ্লেষণ করে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে। আমরা বিচার বিশ্লেষণ করে জাজমেন্ট পড়ব, পড়ে দেখব, দেখার পরে যদি আমরা মনে করি যে তার আদেশের রায় এবং আদেশের এগেইনস্টে উচ্চ আদালতে যাওয়ার প্রয়োজন আছে, তাইলে আমরা উচ্চ আদালতে যাওয়ার চিন্তা ভাবনা করব। 2020 সালের 25শে সেপ্টেম্বর সন্ধ্যায় স্বামীকে সাথে নিয়ে এমসি কলেজে বেড়াতে যাওয়া গৃহবধূকে ছাত্রাবাসে আটকে রেখে দলবদ্ধ ধর্ষণ করেন কয়েকজন। তারা সবাই এমসি কলেজ ছাত্রলীগের রাজনীতির সাথে যুক্ত ছিলেন। হুসাইন আহমেদ সুজাদ, 71। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী হোসেন আহমদ সুজাদ। সুজাদ, রায় ঘোষণার পর ভিকটিমের পরিবারের কারোর সাথে আপনার কথা হয়েছে কিনা, তাদের প্রতিক্রিয়া জানতে পেরেছেন কিনা সে বিষয়ে জানতে চাচ্ছি, এবং আসামি পক্ষ এবং বাদী পক্ষের আইনজীবীদের বক্তব্য কি? দেখুন নুসরাত, সিলেটের এই চাঞ্চল্যকর ধর্ষণ কাণ্ডের কিন্তু আজকে রায় প্রকাশ হয়েছে এবং রায় ঘোষণা হয়েছে। এই রায়ে আসলে সর্বমোট 8 জন আসামি ছিলেন। এর মধ্যে 4 জনকে সাজা দেওয়া হয়েছে। এর মধ্যে একজন, যিনি প্রধান আসামি ছিলেন সাইফুর রহমান, তাকে কিন্তু মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং 3 জন আসামি শাহ মাহবুবুর রহমান রনি এবং অর্জুন লস্কর সহ আরও একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে এবং 4 জন আসামি, বিশেষ করে রাজন, রবিউল এবং আইনুল সহ 3 জন এবং মাসুম, এই 4 জনকে কিন্তু খালাস দেওয়া হয়েছে। আমরা আসলে যাদের সাজা হয়েছে তাদের পরিবারের সাথে আমরা কথা বলেছিলাম। তারা আমাদেরকে জানিয়েছেন যে এই রায়ে তারা সন্তুষ্ট নন। এই রায়ে যে সাক্ষ্য গ্রহণ করা হয়েছে, কোনো সাক্ষীই কিন্তু প্রকাশ্যে দেখেননি যে এই কাণ্ডটি ঘটেছে। সুতরাং তারা আসলে আদালতে ন্যায় বিচার পাননি। এজন্য তারা এই রায়ের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন এবং তারা উচ্চ আদালতে যাবেন। পাশাপাশি রাষ্ট্রপক্ষের আইনজীবীর সাথে আমরা কথা বলেছিলাম। রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেছেন যে 4 জন শাস্তি পেয়েছে তাদের সঠিক সাজা হয়েছে এবং যে 4 জন খালাস পেয়েছে সেটার কারণে তারা অসন্তুষ্ট রয়েছেন এবং পরিপূর্ণ অর্থাৎ পূর্ণাঙ্গ রায় হাতে পাওয়ার পর তারা সিদ্ধান্ত নেবেন তারা হাইকোর্টে গিয়ে আপিল করবেন কিনা। তবে আসামি পক্ষের আইনজীবীরা বলছেন যে এই মামলার কোনো আই উইটনেস অর্থাৎ প্রকাশ্যে কোনো সাক্ষী ছিল না এবং যে 25 জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে কোনো সাক্ষী আসলে প্রমাণ করতে পারেননি যে এই ধর্ষণ কাণ্ডের সাথে তারা জড়িত ছিল। সুতরাং তারা উচ্চ আদালতে যাবেন। তো সব মিলিয়ে আসলে রাষ্ট্রপক্ষ এবং আসামি পক্ষ দুই পক্ষই কিন্তু এই রায়ের প্রতি মিশ্র প্রতিক্রিয়া জানাচ্ছে। নুসরাত। সুজাত, ধন্যবাদ আপনাকে। দর্শক, সিলেট এমসি কলেজ হোস্টেলের ধর্ষণ মামলা রায়ের বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী হোসেন আহমদ সুজাত। টানা 1 সপ্তাহ বৃষ্টিপাতের পর রোদের দেখা মিলেছে। কমতে শুরু করেছে দেশের সকল নদ নদীর পানি। বন্যা পরিস্থিতির উন্নতি হতেই পার্বত্য অঞ্চলের বিভিন্ন উপজেলায় ভেসে উঠছে ক্ষতচিহ্ন। দেখা দিয়েছে খাদ্য, বিশুদ্ধ খাবার পানি এবং প্রয়োজনীয় ওষুধের তীব্র সংকট। সহকর্মীদের তথ্য এবং ছবিতে বিস্তারিত। দেশের উত্তর পূর্বাঞ্চলের প্রায় সব নদ নদীর পানি এখন কমতির দিকে। সুরমা নদীর ছাতক ও কুশিয়ারা নদীর পানি বিপদসীমার নিচে রয়েছে। তাহিরপুর ও আনোয়ারপুর সড়কে যান চলাচল শুরু হয়েছে, তবে এখনও বিচ্ছিন্ন রয়েছে জগন্নাথপুর উপজেলার 8 গ্রামের মানুষ। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান, বৃষ্টিপাত না হলে আগামী 48 ঘন্টার মধ্যে নদ নদীর পানি স্বাভাবিক হবে।
এই মুহূর্তে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া বিরাজ করছে। এই আবহাওয়া যদি অব্যাহতভাবে বিরাজমান থাকে তাহলে হয়তো বন্যা পরিস্থিতির অতি সত্বর উন্নতি সাধিত হবে। এদিকে নেত্রকোনা নদ নদীর পানি এখনও কিছুটা বাড়তি রয়েছে। কমলাকান্দা পয়েন্টে উদ্বাখালী নদীর পানি বিপদসীমার সামান্য উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, তবে এখন পর্যন্ত বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়নি। মগরা ও ধনু নদীর পানি বাড়লেও এখনও বিপদসীমা অতিক্রম করেনি। কংস ও সোমেশ্বরী নদীর পানি কিছুটা কমেছে। জেলা প্রশাসক বলছে, সম্ভাব্য পরিস্থিতি মোকাবেলায় 10 উপজেলায় 289টি আশ্রয়কেন্দ্র খোলা সহ প্রয়োজনীয় খাবার প্রস্তুত রাখা হয়েছে। খাগড়াছড়িতে বন্যা পরিস্থিতি অনেকটা স্বাভাবিক রয়েছে, তবে দীঘিনালা উপজেলার ছোট মেরুর এর কিছু নিচু এলাকায় এখনো পানি জমে আছে। কৃষি বিভাগ বলছে, বন্যায় অন্তত 1000 হেক্টর জমির আমন বীজতলা ও আউশ ধানের চারা নষ্ট হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে 317 হেক্টর জমির বিভিন্ন ধরনের সবজি ক্ষেত। এখন কি বলবো, আমাদের বাড়িঘর তো দুর্ভোগ, আমাদের বাজার এলাকার এগুলো আছে সবাই দুর্ভোগ। বন্যায় ক্ষতিগ্রস্ত আমরা হাই স্কুল, ছোট মেরুন হাই স্কুলে আশ্রয় কেন্দ্রে অবস্থান করতেছি। আমাদের এদের শাকসবজি যেগুলো দিয়ে আমি করে খাই ওগুলো মানে সবগুলো গেছে গা। রাঙ্গামাটির বাঘাইছড়ি, বরকল ও বিলাইছড়ি উপজেলার দুর্গম ফারুয়া ইউনিয়নের বন্যা পরিস্থিতির উন্নতি হতেই ভেসে উঠছে ক্ষতচিহ্ন। দেখা দিয়েছে খাদ্য, বিশুদ্ধ পানি এবং প্রয়োজনীয় ওষুধের তীব্র সংকট। সেনাবাহিনী ও বিজিবি যৌথভাবে দুর্গম এলাকাগুলোতে ত্রাণ পৌঁছানোর চেষ্টা করছে। নীলফামারীতে তিস্তা নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, বর্তমানে উজানি বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের প্রভাব কমায় নদীর পানির প্রবাহ আরও কমে যাবে। বর্তমানে তিস্তার পানি বিপদসীমার নিচে প্রবাহিত হওয়ায় প্লাবিত নিম্নাঞ্চল থেকে পানি নামতে শুরু করেছে। শাকিলা সিথি, ৭১। কয়েকদিনের টানা বৃষ্টির পর সকাল থেকে রাজধানীতে সূর্যের দেখা মিলেছে। দুদিনের বৃষ্টিপাতের প্রকোপ কিছুটা কমলেও শুক্রবার থেকে আবারও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির তীব্রতা বাড়বে বলে জানাচ্ছে আবহাওয়া অফিস। বৃষ্টি কমে যাওয়ায় স্বস্তি ফিরেছে নগরবাসীর মধ্যে। গেল কয়েকদিনের টানা বৃষ্টিতে যে দুর্ভোগ ছিল তা অনেকটাই কেটে গেছে। মঙ্গলবার সকাল 7টা থেকে পরবর্তী 6 ঘন্টার জন্য দেয়া 48 ঘন্টায় দেশের সব বিভাগে বৃষ্টির প্রবণতা কমে আসবে বলে বলা হয়েছে। তবে দেশের 19 অঞ্চলের উপর দিয়ে আজও বজ্র বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। রাজশাহী, ময়মনসিংহ, সিলেট বিভাগের বেশ কয়েকটি জায়গায় এবং চট্টগ্রাম, খুলনা এবং ঢাকা বিভাগের কিছু জায়গায় বৃষ্টিপাত হতে পারে। আগামী 24 ঘন্টার ফোরকাস্টে যেটা বলা হয়েছে যে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের অনেক জায়গায়, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনা আছে এবং দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাবে। ফোরকাস্ট থেকেই বুঝতে পারতেছেন যে বৃষ্টিপাতের প্রবণতাটা ধীরে ধীরে কমে আসতেছে। তবে যেহেতু বর্ষাকাল, একেবারেই বৃষ্টিপাত বন্ধ হয়ে যাবে তা বলা যায় না, বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত থাকবে। দেশের উত্তর এবং মধ্যাঞ্চলের বিভিন্ন নদ নদীর পানি বাড়ছে, তবে এখনও বিপদসীমা নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে নীলফামারী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বিজয় কাজল। কাজল, বিভিন্ন নদ নদীর পানি বাড়ছে, তবে বিপদসীমার নিচে রয়েছে এখনো। নীলফামারীতে আছেন, কি অবস্থা সেখানে? পানি উন্নয়ন বোর্ড কি বলছে? সব মিলিয়ে যদি বিস্তারিত বলেন। নুসরাত, প্রথমে জানিয়ে রাখি যে নীলফামারীতে এই মুহূর্তে তিস্তা নদীর পানি, যেহেতু আমাদের তিস্তা প্রধান নদী, সেই নদীকে ধরেই আমরা বলছি যে তিস্তা নদীর পানি এই মুহূর্তে আপনার বিপদসীমার 10 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এর আগে গতকালকে রাত্রে আপনার নদীর পানি বৃদ্ধি পেয়ে 10 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। তাছাড়াও অন্যান্য যে নদীর পানিগুলো রয়েছে সেক্ষেত্রে প্রায় 10টি নদী রয়েছে, আরো সেই নদ নদীর পানিগুলো বৃদ্ধি পেয়েছে। কারণ হচ্ছে যে আপনার আমাদের যে দেশের অভ্যন্তরে যে বৃষ্টিপাত সেটি হওয়ার কারণে বেশ কিছু নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে। তবে এখানে এখন পর্যন্ত এই জেলায় বন্যার তেমন কোনো সংখ্যা আমরা আবহাওয়া দপ্তরের তথ্য থেকে যতটুকু জেনেছি বা স্থানীয় পানি উন্নয়ন বোর্ড থেকে যা জানতে পেরেছি আমরা, ততক্ষণ পর্যন্ত যে এই মুহূর্তে নীলফামারীতে আপনার বন্যার তেমন একটা পূর্বাভাস নেই। তবে আমরা যেটি দেখছি যে তিস্তা নদীর পানি গত কয়েকদিন থেকেই আপনার বিপদসীমার
কাছ দিয়ে আপনার বয়ে যাচ্ছে, যেটি গতকালকে সর্বোচ্চ আপনার 10 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল, যেটি এখন সকাল থেকে কমতে কমতে সেটি ইতিমধ্যে আপনার 10 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এবং উজানের ঢল এবং ভারী বৃষ্টিপাত না হওয়ার কারণে এবং ঢল যেহেতু বন্ধ রয়েছে, যার কারণে কিন্তু আপনার পানি কিন্তু এখন আপনার কমছে। এদিকে যে অন্যান্য যে নদ নদীর পানিগুলো রয়েছে সেগুলো ইতিমধ্যে আপনার যেটি বৃদ্ধি পেয়েছিল সেটি আস্তে আস্তে সেটিও কমছে, কারণ হচ্ছে যে এখন পর্যন্ত জেলায় আজকে সকাল থেকে কোনো বৃষ্টিপাত আমরা এখনো পাইনি। যেটি আমরা কৃষি বিভাগ এবং পানি উন্নয়ন বোর্ড এবং আবহাওয়া দপ্তরের যে তথ্য অনুযায়ী চলতি জুলাই মাসে এখন পর্যন্ত আজকে পর্যন্ত আপনার 263 মিলিমিটার বৃষ্টিপাত ইতিমধ্যে আমাদের জেলায় হয়েছে, যেটি গত বছরের তুলনায় গত বছরের জুলাই মাসে যেটি ছিল 115 মিলিমিটার বৃষ্টিপাত, যা এখন পর্যন্ত আপনার বৃষ্টি যেটি হচ্ছে, যেটি এবছরে এখনো সর্বোচ্চ বৃষ্টিপাত যেটি বলতেছে আর কি কৃষি বিভাগ। এদিকে পানি উন্নয়ন বোর্ডের যে আবহাওয়া দপ্তর যেটি জানিয়েছে যে আগামী 72 ঘন্টায় এই আমাদের রংপুর বিভাগের যে নদ নদীর পানিগুলো বৃদ্ধি পেতে পারে, সেক্ষেত্রে আগামী 24 ঘন্টায় নীলফামারীর যে তিস্তা নদী সহ এবং লালমনিরহাট এই অঞ্চলটাতে কিছুটা নদীর পানি বৃদ্ধি পাবে। তবে নীলফামারীর যে পানিটা বৃদ্ধি পাবে সেটি কিন্তু আপনার দ্রুত সময়ের মধ্যে সেটি আপনার নেমে যাবে, যেটি আপনার ভাটি অঞ্চলে, যেটি হচ্ছে লালমনিরহাট কুড়িগ্রাম হয়ে সেটি চলে যাবে। সেই ক্ষেত্রে লালমনিরহাট কুড়িগ্রাম এবং গাইবান্ধা এই অঞ্চলটিতে সাময়িক আপনার যে বন্যা সেটি একটি অস্থায়ী বন্যা সৃষ্টি হতে পারে, যেটি বলছে পানি উন্নয়ন বোর্ড। তবে বাংলাদেশ আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী রংপুর বিভাগের বেশ কিছু জেলায় নীলফামারী সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী 24 ঘন্টায়। সেটি হলেও আসলে নীলফামারীর উপরে তেমন একটি বন্যার যে সংখ্যা সেটি কিন্তু নেই, কারণ হচ্ছে যে নীলফামারীতে এই মুহূর্তে যে বৃষ্টিপাতটি হয়েছে 263 মিলিমিটার, সেই বৃষ্টিপাতে বলা চলে যে এখানকার যে চাষাবাদ রয়েছে সেটির জন্য কিন্তু একটি ভালো বলছে কৃষি বিভাগ, যেটি পাট থেকে শুরু করে এবং যে ধান যে আমন মৌসুম চলছে সেই আমনের রোপা আমন গাড়ার ক্ষেত্রে সেটি কিন্তু আপনার অনেকটা উপযোগী। অর্থাৎ সব মিলিয়ে আসলে নীলফামারীর পরিস্থিতি আমরা বলতে পারি কিছুটা উন্নতির দিকে। অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, নীলফামারী থেকে যুক্ত হয়েছিলেন বিজয় কাজল। দেশের উত্তর এবং মধ্যাঞ্চলের বিভিন্ন নদ নদীর পানির খবরাখবর তিনি আমাদের জানাচ্ছিলেন। এজন্য হতভাগাদের মধ্যে বড় হতভাগা, বন্যায় কেউ খোঁজ নিচ্ছে না পাহাড়ের প্রান্তিক জনগোষ্ঠীর। সড়ক ভেঙে পড়ায় ঘরবন্দি তারা, নেই কাজ, ঘরেও নেই বাজার। খাদ্য আর ওষুধ সংকটে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। ভুক্তভোগীরা বলছেন ত্রাণ বা কোনো সহায়তা পাননি তারা। পাহাড় ঘুরে জানাচ্ছেন মোহন ইসলাম, ক্যামেরায় ছিলেন সানজিল অন্তর এবং রাব্বি শেখ। বান্দরবানের আলীকদম উপজেলার একটি মুরংপাড়া, পাহাড়ের ভাঁজে ভাঁজে দীর্ঘ বছর ধরে বসবাস তাদের। এ পাড়াতেই থাকেন ম্যানপয়। বন্যা আর সড়ক ভেঙে যাওয়ায় ঘরবন্দি তারা। খুব আক্ষেপ নিয়ে জানান কেউই খোঁজ করেনি তাদের। রাস্তাঘাট মাটি ভাঙে গেছে, বেশি, এ কারণে বাজারও করতে পারে নাই, খোঁজ খবর নেই নাই। বাকি বাসিন্দাদেরও একই অবস্থা। এখন আবারও ফিরছেন জুম চাষে। জুমে তো অনেকগুলো ধসে পড়ছে আর কি, এর জন্য পাহাড়ে অনেক কষ্ট হয়ে আসছে, খাবারের জন্য কষ্ট। এক সপ্তাহ ধরে মানে বৃষ্টির কারণে আমাদের বাগানগুলো অনেক ক্ষতি হয়েছে, আর রাস্তাঘাটগুলো ব্যাংকের হচ্ছে, আর যাতায়াতে আমরা সমস্যা হচ্ছে। ম্যানপয়দের এই 35টি মুরং পরিবারের মতো পাহাড়ে অনেক পরিবার রয়েছে এবং গ্রাম রয়েছে যেখানে এখন পর্যন্ত কোনো সরকারি সহায়তা পৌঁছায়নি, এমনকি সেখানে কেউ খোঁজখবরও নেননি। পাহাড়ের অন্য আরেকটি পাড়া, এটিকে খুব বেশি যোগাযোগ বিচ্ছিন্ন বলা যাবে না, তবুও এই এলাকায় আসেনি কেউ। 7 দিন ধরে মানবেতর জীবনযাপন করছেন তারা। গাড়ি চলাচল করতে পারছিল না, বাচ্চারা স্কুলে যেতে পারছে না, তারপরে বাজার যাওয়া আসার জন্য মানে খাবারের সমস্যা দেখা দিয়েছে। তা যেহেতু যাতায়াতটাই বন্ধ, তো সব থেকে সমস্যা তো এটাই দেখা দিয়েছে। বাজারে একটু যাইতে পারে না আর কি, বন্যা হয়েছে, তারপরে যে চালগুলো কিনতে পারে না আর কি। ঘরে যেগুলো চাল ডাল আছে ওইটা কষ্ট করে খায় আর কি, একটু কম কম করে। বৃষ্টি কমায় রাস্তায় বেরিয়েছে মানুষ আর গাড়ি। ভারী বৃষ্টির ফলে থানচি ও আলীকদমের এই সড়কের বিভিন্ন অংশ ভেঙে যায়, ফলে যান চলাচল ব্যাহত হয়। সড়কটি ঠিক করার পর আবারও শুরু হয়েছে যান চলাচল। বন্যা ক্ষয়ক্ষতির চিহ্ন রেখে গেছে এই সড়কে। দুর্গম রাস্তার প্রায় জায়গায় এখনো খানাখন্দ। থানচির সাথে গেল 4 দিন ধরে যোগাযোগ ছিল না কারোরই। অবশেষে রাস্তাঘাট ঠিক করার পর থানচির সাথে যোগাযোগ ব্যবস্থা আবারও শুরু হলো।
থানচির বাসিন্দারাও জানান কি একটা বাজে সময় পার করছেন তারা। 7 দিন ধরে মনে করেন আলীকদম রাস্তাও ভাঙ্গা, বান্দরবান রাস্তাও ভাঙ্গা। অনেক ড্রাইভার আছে, বসে আছে, কিন্তু কিছু চালাইতেও পারতেছে না। পাহাড়ে মানে গাড়ি চালাতে করতে পারে না, যেখানে গাড়ি থাকছে ওখানে পার্কিং করে মানে গাড়িটা রেখে চলে আসছে কোনো রকম। দুর্যোগে পাহাড় আর সমতলের মধ্যে বৈষম্য যেন আর না হয় সে দাবি পার্বত্যবাসীর। মোহন ইসলাম, ৭১, থানচি, বান্দরবান। দর্শক, খাগড়াছড়ির পরিস্থিতি জানাতে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রূপায়ণ তালুকদার। রূপায়ণ, আমরা রিপোর্টে দেখছিলাম যে বন্যার পানি কমে যাওয়ার পর বিভিন্ন জায়গায় ক্ষতচিহ্ন ভেসে উঠেছে। খাগড়াছড়িতে সব মিলিয়ে কি অবস্থা, সেখানে বন্যা পরবর্তী কি অবস্থা দেখছেন, সব মিলিয়ে যদি বিস্তারিত বলেন। হ্যাঁ নুসরাত, এই যে বিগত 7-8 দিন ধরে যে খাগড়াছড়িতে যে বৃষ্টি হয়েছিল, বৃষ্টির কারণে খাগড়াছড়ি মূলত নিম্ন এলাকা প্লাবিত হয়েছিল। এই নিম্ন এলাকা প্লাবিত হওয়ার পরে মূলত নিম্ন এলাকার যে মানুষজন বসবাস করছিলেন তারা খুবই কষ্ট ভোগ করছিলেন। আর খাগড়াছড়িতে মূলত হচ্ছে যে কৃষি জমিন গুলো বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, অর্থাৎ কৃষকরা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। নুসরাত, আছে এখানে মূলত দিঘিনালা উপজেলা মেরুং এলাকাতে বেশি কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। তারা কৃষি জমি তারা চাষ করেছিলেন, মূলত আউশের বীজতলা এবং আমনের যে চারাগুলো ছিল সেগুলো তারা অনেকটা পানির নিচে তলিয়ে গেছিল এবং এখন তারা নতুন করে আবার বীজতলা করতে হবে। নুসরাত, আর এখানকার কৃষি বিভাগ যে বিষয়টি জানিয়েছেন সেটি হচ্ছে খাগড়াছড়িতে প্রায় 317 হেক্টর জমি, বিভিন্ন ধান্য জমি এবং ফসলি ক্ষেত ক্ষতি হয়েছে। এই ক্ষতি হয়েছে আর ক্ষতি হওয়ার ফলে এখানকার কৃষকরা এখন বিশাল বিপাকে পড়েছেন নুসরাত। এখন এই বিপাকে পড়ার ফলে তারা এখন চিন্তা করতেছেন এই যে ফসলি জমিগুলো ক্ষতি হয়ে গেছে, এখন তারা কিভাবে ক্ষতি পুষিয়ে উঠবেন। এবং এই যে তবে কৃষি বিভাগের যে খাগড়াছড়ির যে উপপরিচালক নাসিরউদ্দিন আহমদ, তিনি জানিয়েছেন তারা চেষ্টা করতেছেন কৃষকদের কিভাবে ক্ষতি পুষিয়ে দেওয়া যায়। তারা সরকারের প্রণোদনা দেওয়ার সাপেক্ষে তারা এই ক্ষতি পুষিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করতেছেন। নুসরাত, এই ছিল খাগড়াছড়ির ক্ষয়ক্ষতির বিস্তারিত। রূপায়ণ, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, খাগড়াছড়ি থেকে ফসলি জমির ক্ষয়ক্ষতির খবর জানাচ্ছিলেন সহকর্মী রূপায়ণ তালুকদার। চট্টগ্রামের দক্ষিণাঞ্চলের বন্যা পরিস্থিতির তেমন কোনো উন্নতি হয়নি। বাঁশখালী উপজেলার বিশাল এলাকা এখনো পানিতে তলিয়ে রয়েছে। 6 দিন ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন অনেক গ্রাম, দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকট। দুর্গত মানুষের অভিযোগ, প্রয়োজনের তুলনায় ত্রাণ অপ্রতুল। পানি নিষ্কাশন, খালের নাব্যতা ফেরানোর পাশাপাশি এলাকার স্লুইস গেট সঠিকভাবে পরিচালনার দাবি জানিয়েছে এলাকাবাসী। বাঁশখালী থেকে ফিরে আরও জানাচ্ছেন রাজীব বড়ুয়া, ছবি তুলেছেন বামুন পাল। বাঁশখালীর গুনাগুড়ি গ্রামের দীপু কর্মকার টানা ভারী বর্ষণ আর বন্যার পানিতে 5 দিন আগে ভেঙে পড়েছে তার মাটির ঘর। পানি নামতে শুরু করলেও নতুন দুশ্চিন্তা, কোথায় পাবেন ঘর মেরামতের টাকা, আর 2 সন্তানকে নিয়ে কোথায় থাকবেন। কোনো সরকারি কর্মকর্তা আমার পাশে এখনো আসে নাই। যদি এখানে কখনো পানি কমে যায়, সৃষ্টিকর্তা যদি কমায়, তাহলে আপনারা সবাই আমাকে সহযোগিতা করবেন। একই উপজেলার কোকদণ্ডী গ্রামের কর্মকার পাড়ায় ত্রাণের আশায় রাস্তার পাশে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন স্থানীয়রা। তাদের অভিযোগ, একের পর এক ত্রাণবাহী গাড়ি এলাকা পার হলেও তাদের জন্য থামছে না কেউ। অনেক গাড়ি আসতেছে, এখন ধরতেছি বা দেখতেছি আমাদের দিকে যাচ্ছে না। কেউ আসা নেই, সরকার পক্ষ থেকে কেউ আসা নেই। যারা আসল পানিবন্দী ওরা কিন্তু পাচ্ছে না। এদিকে 6 দিন ধরে অনেক এলাকায় নেই বিদ্যুৎ, নেই পানীয় জল। অনেক পরিবার বাধ্য হয়ে অন্য এলাকায় চলে যাচ্ছে। বাকিরা পানিবন্দী ঘরেই মানবেতর জীবন কাটাচ্ছেন। বৃহস্পতিবারে ঘরগুলো ভেঙে গেছে, কিন্তু আমরা কোনো কিছু থাকার জায়গা পাইতেছি না। এখানে আসছে না, এখানে পানি উঠছে তো তার জন্য চলে যাচ্ছে। দেখতে পাচ্ছি না যে পানিতে সব ভেঙে গেছে। বন্যা কবলিত এলাকায় আশ্রয় কেন্দ্রের তুলনায় দুর্গত মানুষের সংখ্যা বেশি, ফলে অনেকেই আশ্রয় কেন্দ্রে জায়গা পাননি। সরকারি ত্রাণ না পাওয়ার অভিযোগও করছেন তারা। আমরা 5 নম্বর ইউনিয়ন কালীপুর আশ্রয় কেন্দ্র নেই। আশ্রয় কেন্দ্রের মধ্যে আশ্রয় নয়, আরা পানির মধ্যে এখন বর্তমানে আমাদের বিশুদ্ধ পানির অভাব কারণ নাই। স্থানীয়রা বলছেন খাল ভরাট হয়ে পানি সরতে পারছে না, এলাকার স্লুইস গেটগুলো ঠিকভাবে পরিচালিত হচ্ছে না। এই সংকটই এবার দক্ষিণাঞ্চলের বন্যা পরিস্থিতিকে আরো ভয়াবহ করে তুলেছে। বাঁশখালীর প্রধান পানি চলাচলের মাধ্যম হচ্ছে জলকদর খাল। এটা বড় যাওয়াতে এই পানিগুলি
নামতে পারতেছে না। অনেক সুইচ গেট আছে কিন্তু খোলা রাখছে একটা, ওইগুলা বন্ধ রাখার কারণে আমাদের এই পানিবন্দিটা মানে পানি জমে গেছে, পানি যাইতে পারে না। এই বিষয়ে পানি সম্পদ প্রতিমন্ত্রী জানান, বাঁশখালী সহ দক্ষিণাঞ্চলে সাগর তীরবর্তী এলাকার খালগুলোর নাব্যতা ফিরিয়ে আনার কাজ ও বন্ধ স্লুইস গেটগুলো ঠিকভাবে পরিচালনার কাজ খুব দ্রুত শুরু হবে। যে সুইচগুলো বন্ধ আছে সেগুলো আমাদের আমরা প্রকল্প নিয়েছি, সেগুলো যখন চালু করা যায় তারও আমার ব্যবস্থা আছে। মাননীয় এমপি সাহেবের তার 3টা সুইচ গেট বন্ধ আছে, সেগুলো আমরা দেখে আসি, সেগুলো আমরা চালু করার ব্যবস্থা করব। দুর্গত মানুষের এখন একটাই প্রত্যাশা, পর্যাপ্ত ত্রাণ, বিশুদ্ধ খাবার পানি, দ্রুত বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপন এবং স্থায়ীভাবে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা। রাজীব বড়ুয়া, ৭১, চট্টগ্রাম। গাইবান্ধায় সরকারি খাল দখল করে স্থাপনা নির্মাণের কারণে 3টি গ্রাম জলবদ্ধ হয়ে পড়েছে। সেখানে ভুক্তভোগীরা বিক্ষোভ করছেন। সোমবার গাইবান্ধা পলাশবাড়ী আঞ্চলিক সড়কের 3 মাইল এলাকায় এই কর্মসূচি পালন করা হয়। এ সময় বক্তারা অভিযোগ করেন, খালের পানি প্রবাহ বন্ধ হয়ে বল্লমঝাড় ইউনিয়নের কোমরপুর, মধুপুর এবং ইসলামপুর গ্রামে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে ওই এলাকার রাস্তাঘাট পানি নিচে তলিয়ে যায়, চলাফেরা সহ ব্যাহত হয়ে যায় সব কাজ। কিন্তু জলাবদ্ধতা নিরসনে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না, বাধ্য হয়েছে বিক্ষোভে নেমেছেন তারা। এদিকে এই কর্মসূচির কারণে পলাশবাড়ী গাইবান্ধা সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। মেলা ডুবে গেছে পানির কারণে, স্কুলের এখানে পাইপ দিয়েছে, পাইপে পানি উৎসাহ হচ্ছে না, এই জন্য এলাকার লোক উদ্ধার নিচ্ছে। মেম্বার চেয়ারম্যান অনেকদিন থেকে বলা হচ্ছে এরা কোনো বা পাইপ গুরুত্ব দেয় না বা পানিটা যে পার করবে সেগুলো তারা ব্যবস্থা করতেছে না। ফসল জমি ডুবে যাচ্ছে, কোনোবার ঘরে আমরা ফসল নিয়ে যেতে পারি না। দীর্ঘ 1 বছর থেকে তাদেরকে বলা হয়েছে, বিভিন্ন জায়গায় আমরা অ্যাপ্লিকেশন দিয়েছি, যার কোনো প্রতিকার আমরা এখন পর্যন্ত পাইনি। সরকার কক্সবাজারে বন্যায় ক্ষতিগ্রস্ত বাড়িঘর তৈরি এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের সহযোগিতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি এবং খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। মঙ্গলবার সকালে কক্সবাজারের সদরের ঝিলংজার চাঁদের পাড়ায় বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ শেষে একথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, যে সমস্ত মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে তারা প্রত্যেকেই সরকারি সহযোগিতা পাবেন। শিগগিরই বেড়িবাঁধ এবং স্লুইস গেট সংস্কার সহ বন্যা মোকাবেলায় সব ধরনের কার্যক্রম চালু করা হবে বলেও তিনি জানিয়েছেন। যে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন এবং স্থানীয় সংসদ সদস্যবৃন্দ এই সংকটের প্রথম দিন থেকে কিন্তু মানুষের পাশে রয়েছেন, মানুষের সাথে রয়েছেন। তারপরে প্রধানমন্ত্রী আমাদেরকে পাঠিয়েছেন যাতে করে এইখানে সমন্বয়ের যদি ন্যূনতম কোনো ঘাটতিটা পূরণ করে আরো কিভাবে মানুষকে আরো উন্নততর সেবা আমরা নিশ্চিত করতে পারি সেই জন্য। নোয়াখালীর হাতিয়ায় ফেরি মহানন্দা মেঘনা নদীর চরে আটকা পড়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। চেয়ারম্যান ঘাট থেকে নলচিরা ঘাট যাওয়ার পথে মঙ্গলবার সকাল 8টার দিকে ছেড়ে যাওয়া ফেরিটি মাঝ নদীতে চরে আটকে যায়। ফেরিটির মাস্টার মোহাম্মদ করিম জানান, এ সময় ফেরিটিতে আড়াই শতাধিক যাত্রী এবং পণ্যবাহী 16টি যানবাহন আটকে পড়ে। ফেরি মাস্টারের দাবি, ঘাটে নাব্যতা সংকট সহ নানা কারণে ফেরি ছাড়তে মিনিট 10 দেরি হয়। ভাটার শেষ দিকে ফেরি ছাড়াতে এই সমস্যায় পড়তে হয়েছে। তিনি আরও বলেন, জোয়ার আসলে ফেরি ভাসমান হলে ছাড়া হবে। এদিকে দ্রুত নদী ড্রেজিং না করলে বর্ষার পর এ ধরনের পরিস্থিতি আরও হবে বলে যাত্রীরা জানিয়েছেন। টানা বৃষ্টি এবং জলাবদ্ধতার মধ্যে গতকাল এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রতিবাদে শিক্ষামন্ত্রী আ.ন.ম ইহসানুল হক মিলনের পদত্যাগ দাবি করেছে একদল শিক্ষার্থী। এই দাবিতে আজ তারা রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে 1 ঘণ্টা সড়ক অবরোধ করেন। বেলা 11:30 থেকে দুপুর 12:30 পর্যন্ত শিক্ষার্থীরা মিরপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এ সময় ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে শিক্ষার্থীদের একদল ঢাকা কলেজের সামনে, আরও একটি দল টিএসসির দিকে যান। 1 ঘণ্টা পর সড়কে যান চলাচল শুরু হয়। ঢাকা সিটি কলেজ, ঢাকা আইডিয়াল কলেজ, সরকারি বাংলা কলেজ, সিদ্ধেশ্বরী গার্লস কলেজ, লালমাটিয়া স্কুল অ্যান্ড কলেজ, রাজারবাগ পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ, বিএএফ শাহীন কলেজ সহ 15টি কলেজের শিক্ষার্থীরা এই অবরোধে অংশ নেন। এছাড়া রাজশাহী, বরিশাল, দিনাজপুর, ময়মনসিংহ এবং কুমিল্লা শিক্ষা বোর্ডের সামনে এবং সরকারি রাজেন্দ্র কলেজ, রংপুর জেলা স্কুল সহ সারা দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে একই ধরনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এদিকে দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে চট্টগ্রাম শিক্ষা বোর্ড ছাড়া দেশের বাকি সব শিক্ষা বোর্ডে এইচএসসি এবং সমমানের পরীক্ষা চলমান থাকবে বলে সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডক্টর আ.ন.ম ইহসানুল হক মিলনের সভাপতিত্বে এক ভার্চুয়াল সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষা ব্যবস্থার অব্যবস্থাপনা এবং এইচএসসি পরীক্ষার্থীদের উপর অমানবিক নির্যাতনের অভিযোগে বরিশালে মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা।
দুপুরে বরিশাল নগরীর নথুল্লাবাদে শিক্ষা বোর্ডের সামনে বরিশাল ঢাকা মহাসড়ক অবরোধ করা হয়। এতে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, বন্যার মধ্যেও পরীক্ষা নেওয়া হচ্ছে, অপরদিকে বিগত বছরের সাথে প্রশ্নের কোনো মিল নেই। এমনকি প্রশ্নে ভুল এবং পদার্থবিজ্ঞান প্রশ্ন কঠিন হয়েছে। এসবের প্রতিবাদ করতে গিয়ে পুলিশের মারধরের শিকার হয়েছে। এসবের বিচারের পাশাপাশি শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করে আন্দোলনকারী শিক্ষার্থীরা। তাদের দাবি না মানা পর্যন্ত অবরোধ এবং আন্দোলন চলবে। এছাড়া যশোর, ময়মনসিংহ এবং দেশের বিভিন্ন স্থানে একই দাবিতে বিক্ষোভ হয়েছে। এদিকে বন্যার পানি না কমা পর্যন্ত এইচএসসি পরীক্ষা পিছিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। মঙ্গলবার দুপুরে চট্টগ্রামের বাঁশখালীর বন্যা কবলিত বাহারছড়া ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে ত্রাণ বিতরণের সময় তিনি এই আহ্বান জানান। তিনি বলেন, বন্যা কবলিত এলাকায় মানুষ চরম দুর্ভোগে রয়েছেন। এ সময় তিনি প্রশ্ন রাখেন, পরীক্ষা নিলে বন্যার কারণে কোনো দুর্ঘটনা ঘটলে তার দায় কে নেবে? রিজভী আরও বলেন, বন্যার জন্য কয়েকদিন পরীক্ষা পিছিয়ে দিলে কোনো ক্ষতি নেই। বন্যা আক্রান্ত মানুষকে সহযোগিতার জন্য সরকারের পাশাপাশি তিনি বিত্তবান মানুষদেরকেও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। পরীক্ষা দিতে গিয়ে, স্কুলে কলেজে যেতে গিয়ে শিক্ষার্থী পানিতে পড়ে গেছে। তো এই পরিস্থিতির মধ্যে শিক্ষামন্ত্রী এইদিকে দৃষ্টি দেবেন। এটা ভয়ঙ্কর রকমের জনদুর্ভোগ। একটি বাচ্চা ছেলে, একটি কিশোর ছেলে এই বন্যার কারণে সে পরীক্ষা দিতে যেতে পারছে না, আর দিতে গিয়ে সে যদি পানিতে ডুবে যায় তাহলে এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা। অবিলম্বে আমিও জনগণের যে প্রত্যাশা, তার প্রত্যাশার প্রতি আমি একাত্মতা ঘোষণা করে আমি বলছি যে অতি দ্রুত পরীক্ষা কিছু দিনের জন্য, কয়েকদিনের জন্য পিছিয়ে দিন, পানি কমুক, আবার পরীক্ষা নেওয়া যাবে। কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে রাজশাহী থেকে সব রুটের বাস চলাচল বন্ধ রয়েছে। মঙ্গলবার সকাল থেকে রাজশাহী নওদাপাড়া শিরোল বাস টার্মিনাল থেকে কোনো বাস ছেড়ে যায়নি। বাস চলাচল বন্ধ থাকায় টার্মিনালে এসে দুর্ভোগে পড়তে হচ্ছে যাত্রীদের। বিভিন্ন কাউন্টার থেকেও টিকিট বিক্রি বন্ধ রয়েছে। সোমবার বিকেলে রাজশাহী জেলা প্রশাসক কাজী শহীদুল ইসলামের সভাপতিত্বে মোটর শ্রমিক ইউনিয়নের কমিটি গঠন এবং নির্বাচন নিয়ে সভা অনুষ্ঠিত হয়। সভায় নির্বাচন পরিচালনা কমিটিতে বাস মালিক সমিতির প্রতিনিধি অন্তর্ভুক্ত করার প্রস্তাবের বিরোধিতা করেন শ্রমিকদের একটি অংশ। এরপরই তারা বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এরই প্রতিবাদে শ্রমিকরা বাস চলাচল বন্ধ রেখেছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৯ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে এক গার্মেন্টস শ্রমিককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে রূপগঞ্জের গোলাকান্দাইল ইউনিয়নে এই ঘটনা ঘটে। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা AHM সালাউদ্দিন জানান, শিশুটির মা পাশের একটি দোকানে কেনাকাটা করতে গেলে অভিযুক্ত খায়রুল ইসলাম ধর্ষণের চেষ্টা করে। শিশুটির চিৎকারে আশপাশের লোকজন তাকে আটকে পুলিশে দেয়। পরে রূপগঞ্জ থানায় মামলা করে শিশুটির মা। গ্রেপ্তার খায়রুল ইসলাম কুমিল্লার মুরাদনগর এলাকার বাসিন্দা। আছেন ৭১-এ চলছে দেশযোগ। সিলেটে গত ২৪ ঘন্টায় হামির উপসর্গ নিয়ে ৪ মাস এবং ৭ মাস বয়সী ২ শিশুর মৃত্যু হয়েছে। এদের একজন সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে এবং অন্যজন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল। মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেছে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে সিলেটে হামে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৫ জনে। এ পর্যন্ত মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে একজন প্রাপ্তবয়স্ক এবং বাকিরা সবাই শিশু। বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২৫৩ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১১৭ জন, MAG ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৭০ জন এবং সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ২৯ জন রয়েছেন। কুড়িগ্রামে আশঙ্কাজনক হারে ডায়রিয়া বেড়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, অতিরিক্ত গরম এবং বিশুদ্ধ পানির সংকটে জেলায় ডায়রিয়া এবং পেটের পীড়াজনিত রোগ ছড়িয়ে পড়ছে। কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল সহ বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে প্রতিদিনই ডায়রিয়ায় আক্রান্ত রোগীর চাপ বাড়ছে। কুড়িগ্রাম সদর হাসপাতালে বর্তমানে ৪২ জন ডায়রিয়া রোগী চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে অর্ধেকই শিশু। ধারণ ক্ষমতার চেয়ে বেশি রোগী ভর্তি হওয়ায় অনেকেই হাসপাতালের মেঝে এবং বারান্দায় চিকিৎসা নিচ্ছেন। কুড়িগ্রাম সদর হাসপাতালের চিকিৎসক আলামিন জানান, হাসপাতালগুলোতে পর্যাপ্ত খাবার, স্যালাইন এবং প্রয়োজনীয় ওষুধের মজুদ রয়েছে। একই সাথে ডায়রিয়া থেকে বাঁচতে সবাইকে ফোটানো পানি পান করা, বাসি এবং খোলা খাবার পরিহার করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।
রাজবাড়ীতে জেলের জালে ধরা পড়েছে 23 কেজি ওজনের বিক্রি নিষিদ্ধ বিলুপ্ত প্রজাতির একটি বাঘাইল এবং 20 কেজির দুটি পাঙাশ। মঙ্গলবার ভোরে দৌলতদিয়ার পদ্মা এবং যমুনার মোহনায় জেলে নিরঞ্জন হালদার এবং মোহাম্মেদের জালে মাছগুলো ধরা পড়ে। পরে দৌলতদিয়া মাছ আড়তে 97,350 টাকায় মাছ 3টি বিক্রি করা হয়। তবে মহাবিপন্ন প্রজাতির মাছ হওয়ায় বাঘাইর মাছ শিকার, বেচাকেনা এবং পরিবহন সম্পূর্ণ নিষিদ্ধ। বাংলাদেশ বন্যপ্রাণী সংরক্ষণ এবং নিরাপত্তা আইন 2012 সালে মাছটিকে সংরক্ষিত করেছে। এই নিষেধাজ্ঞা অমান্য করলে সর্বোচ্চ 1 বছরের সশ্রম কারাদণ্ড, 50,000 টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হবার বিধান রয়েছে। পাহাড়ি ঢল আর টানা বৃষ্টিতে বোরো ধান তলিয়ে যাওয়ায় নিঃস্ব নেত্রকোনার হাওর অঞ্চলের অনেক কৃষক। ধান নষ্ট হওয়ায় সংরক্ষণ করা যায়নি খড়, আর খড়ের অভাবে দেখা দিয়েছে তীব্র গোখাদ্য সংকট। অনেক খামারি বাধ্য হচ্ছেন কম দামে গরু ছাগল বিক্রি করতে। মির্জা হৃদয় সাগরের তথ্য এবং ছবিতে বিস্তারিত। প্রতি বছর বোরো ধান কাটার পর খড় সংগ্রহ করে সারা বছরের গোখাদ্যের যোগান দেন হাওরের কৃষকরা। তবে এবার অকাল বন্যা ও জলাবদ্ধতায় বেশিরভাগ ধান পচে গেছে। খড়ের অভাবে গোয়ালে প্রকট হয়ে উঠেছে খাবারের সংকট। খামারিরা বলেন, বর্ষাকালে কিছুটা গোখাদ্যের সংকট হলেও এবছর পরিস্থিতি আরও কঠিন। কয়েক গুণ দামেও খড় পাওয়া যাচ্ছে না, তাই লোকসান এড়াতে গরু ছাগল বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা। জমি জামা সব তল করে লাইছে, সব কিছু নিচে কারণে কি করে গরু পালবাম। 2টা সার ছিল, 2টা সারের মধ্যে আমি একটা সার বেচালছি, আর দুটো অল্প কিছু বোনা আছে, মানে এই সারগুলো রাখতে পারি কিনা মানে সন্দেহ। এই গরু অনেক কি করে হালি, এই গরু বেতন চালায় কিন্তু পথ নাই। খামারিরা বলেন, দ্রুত সরকারি সহায়তা পেলেই টিকে থাকবে গবাদি পশু, টিকবে তাদের জীবিকা। ধানগুলো আনতে পারছি না, গরুর খাবার কিভাবে আনবো? দেখেন পানি সব নিয়ে নষ্ট হয়ে গেছে। আমরা সরকার সাহায্য করছে না, গরুর কি করে সাহায্য করব? আমরা কি করে পাচ্ছি, কি উপায় করতে আমরা? খালিয়াজুড়ি ও মোহনগঞ্জ সহ জেলায় সব মিলিয়ে শুকনা খড়ের ক্ষতি 3,305 মেট্রিক টন আর কাঁচা ঘাসের ক্ষতি 103 মেট্রিক টন। ক্ষতিগ্রস্তদের সহায়তায় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেয় জেলা প্রাণী সম্পদ বিভাগ। এদের জন্য যে আমরা ওই যে ত্রাণের যেটা ত্রাণ শাখা, যেটা পিএও এবং উপজেলা নির্বাহী সাথে তারা যোগাযোগ করতেছে, আমি বলছি তাদের সাথে যোগাযোগ করে ওখানে ত্রাণের যে ইটা আছে ওখান থেকে যদি কিছু পায় তো পাবলিক পাবে। গোখাদ্যের সংকট দীর্ঘস্থায়ী হলে প্রাণী সম্পদ খাতেও বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। নূর তাজমিন নীর, 71। প্রায় 3 বছরেও শেষ হয়নি শেরপুরের ঝিনাইগাতির বনগাঁও জিগাতলা সড়কে ব্রিজের নির্মাণ কাজ। এলাকাবাসীর অভিযোগ, ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতি আর সংশ্লিষ্টদের উদাসীনতার কারণে ব্রিজের নির্মাণ কাজ শেষ হচ্ছে না। কিন্তু কাজ শেষ না করে 60% কাজের বিল তুলে নিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান। তারিকুল ইসলামের তথ্য এবং ছবিতে প্রতিবেদন। প্রায় 3 বছর আগে শেরপুরের ঝিনাইগাতি উপজেলার বনগাঁও জিগাতলা সড়কে একটি ব্রিজ নির্মাণের উদ্যোগ নেয় এলজিইডি। যৌথভাবে কাজটি পায় স্বর্ণা ব্রিক্স ও হালিমা এন্টারপ্রাইজ নামে দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান। ব্রিজটির নির্মাণ কাজ 16 মাসের মধ্যে শেষ হওয়ার কথা থাকলেও দ্বিতীয় মেয়াদে আবার সময় বাড়ানো হয়। গত মাসেও সেই মেয়াদ শেষ হয়েছে, কিন্তু নির্মাণ কাজ এখনো বাকি। এলাকাবাসী জানান, 3 বছরেও ব্রিজের নির্মাণ কাজ শেষ না হওয়ায় 10 গ্রামের 15,000 মানুষ চরম ভোগান্তিতে আছেন। কিন্তু ঠিকাদার প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা ঠিকই 60% বিল তুলে নিয়েছে। 3 বছর থেকে ব্রিজের কাজ চলতেছে, একদিন চলে তার 5টা লেবার জন্য আরেকদিন আছে 3 মাস পরে না আসে 8টা লেবার। এই যেভাবে কাজ করতেছে এই কন্ট্রাক্টর অবহেলা, কোনো কাজই করে না। লেবার দিয়ে কাজ করা, লেবারের টেহাও দেয় না, মাঝে মাঝে অনেক লেবার কাজ করে না টেহার জন্য। ঠিকাদার পাল্টা লাগবে, ঠিকার দিয়ে আঙ্গুর কাজ হবে না 5 বছরের মতো। ঢাকা থেকে এলাম, শুধু বাচ্চা নিয়ে নৌকা নিয়ে কত কষ্ট করে পানি দিয়ে পার হইলাম, আঙ্গুর অনেক সমস্যা তো আসা যাওয়া। এবার ধান চাউল পার করে ভাই না, ধান চাউল বেশি পাইতেছে। তবে অভিযুক্ত ঠিকাদারি প্রতিষ্ঠান বলছে, সময় বেশি নিলেও নির্মাণ কাজ চলছে।
পাশাপাশি ভোগান্তি কমাতে বিকল্প বাঁশের সাঁকো তৈরি করা হয়েছে। যত দ্রুত পারি শেষ করে দেবো ইনশাল্লাহ। আমার সময় গেছিল, আবার সময় বাড়াইছি, দ্রুত শেষ করে দেবো। আর এলাকাবাসী যে দাবিটা, আমার ডাইভিশন এবং রাস্তা আমি সবই করছি, আমার কাছে ডকুমেন্টস আছে। যেহেতু ওনারা বলতেছে আবার সমস্যা পানি আছে, আবার আমি এই লোকজন লাগাই দিছি, বাঁশ কিনে দিছি, নোয়ানারি সব কিনে দিছি, কাজ চলতে আছে। কালকে কাজ শেষ হয়েছে, ওরা আনে চলতে পারবো উপর দিয়ে। এ বিষয়ে এলজিইডি নির্বাহী প্রকৌশলী জানান, আগামী শুষ্ক মৌসুমের মধ্যেই ব্রিজের কাজ শেষ করা হবে। বন্যা এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে ব্রিজটা করতে ঠিকাদারের একটু সময় লাগতেছে। তারপরেও এই সিজনে শুষ্ক মৌসুমে যদি শেষ না করে তাহলে আমরা আইনগত ব্যবস্থা নিব। 2023 সালের 16 আগস্ট 7,48,41,828 টাকা ব্যয়ে ব্রিজটির নির্মাণ কাজ শুরু করা হয়। শাকিলা সিথি, 71। দর্শক, চলছে দেশচোখ সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেলে। সাথেই থাকুন 71।